এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আমরা হামের যে প্রাদুর্ভাব এখন দেখছি, সবশেষ কি অবস্থা আর সরকার কি পদক্ষেপ নিচ্ছে? রাব্বি, হামের প্রাদুর্ভাব সে নিয়ে উদ্বিগ্ন পুরো দেশ এবং সরকার উদ্বিগ্ন। বলাই যাচ্ছে যে এই হামের প্রাদুর্ভাব নিয়ে সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে, তারপরেও থামানো যাচ্ছে না এর প্রকোপ। আপনি আজকের যদি অবস্থাটা দেখতে চান তাহলে বলতে চাই যে আজকেও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি 942 জন অর্থাৎ প্রায় 1000-এর মতো রোগী তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন জরুরি পরিস্থিতি ঘোষণা করা হবে কিনা এটি একটি কিন্তু দাবি উঠেছে যে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সেটিকে যদি জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলা হচ্ছে। টিকা না দিয়ে ক্ষমতাসীনরা এর আগের যে দুটি সরকার আছে সেই দুই সরকার সময় মতো টিকা দেয়নি যথাযথ সময়ে, যার ফলে সেই সময়ের যে প্রকোপটা নিয়ন্ত্রণ করার যে বিষয়টা ছিল সেটি কিন্তু পুরোপুরি করা যায়নি এবং সেটার ফলাফল কিন্তু এখন দেখা যাচ্ছে। সেই কথাটি বলছেন আজকে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু সেই কথাটি বলছেন এবং বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু সেই বিষয়টি শুনে আসছি বা জেনে আসছি। আবার সরকার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার জন্য দেশি বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করা বা জরুরি ভিত্তিতে টিকাগুলো আনা সেগুলো কিন্তু করার চেষ্টা করছে। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে কিভাবে সরকারের এই জরুরি পদক্ষেপগুলো, তারা কিন্তু আপনি জানেন যে সারা দেশের ক্লাস্টার ভিত্তিতে যেসব জায়গাতে এই আক্রান্তের সংখ্যা বেশি সেই সব জায়গাতে যাতে দ্রুত চিকিৎসা সেবা নেওয়া যায়, আইসিইউর ব্যবস্থা থাকা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেরকম ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে এর মধ্যে। সেই ব্যবস্থা করার পরেও আমরা দেখছি যে রোগীর সংখ্যা একেবারেই যে কমে গেছে সেরকম না। আপনি একটু আগের একটি প্রতিবেদনও দেখতে পেয়েছেন যে 209 জন এর মধ্যে মৃত্যুবরণ করেছেন এবং 22,000-এর বেশি আক্রান্ত হয়েছেন গত 2 মাসের মধ্যে। এবং আজকে যেহেতু 1000-এর মতো আসলে কিভাবে এটা পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করছে? সরকার অগ্রাধিকার ভিত্তিতে এটিকে জরুরি ভিত্তিতে হামের টিকা কেনা, পাশাপাশি স্বাস্থ্যসেবার যে হাসপাতালগুলো সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই হামের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাধান্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রূপল, আমরা আবার দেখছি যে সরকারের যে 60 দিন হলো সেটি নিয়ে তাদের কি অগ্রগতি সেগুলো নিয়ে কথা বলছে সরকার। হ্যাঁ, একটি প্রতিবেদন আছে সেই যে সরকার 2 মাস পূর্তিতে প্রধানমন্ত্রী 60টি পদক্ষেপ তুলে ধরেছেন আজকে। যে উপদেষ্টা মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন যে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। তারা জানান যে নতুন শ্রমবাজার তৈরি এবং পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতেই গুরুত্ব দিচ্ছে সরকার। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে আসি। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে নির্বাচনের পর সরকার গঠনের 2 মাস, এর মধ্যেই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। নির্বাচিত হওয়ার পরেই বেশ বেগ পেতে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট সামনে এলে। এর মাঝেই 60 দিন অতিবাহিত হওয়ায় সরকারের 60টি পদক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে তারা দাবি করেন এই কয়েকদিনে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের 2 মাসে জনগণকে স্বস্তি দিতে বৈশ্বিক সংকটের মধ্যেও বাড়ায়নি জ্বালানি তেলের দাম, এমনকি নিয়ন্ত্রণ রেখেছে নিত্যপণ্যের বাজার বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান, মালয়েশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার তৈরি এবং দেশে বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের 60টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া।
সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় প্রবাসী কার্ড প্রদান সহ বেশ কিছু জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করার কথাও বলেন এই উপদেষ্টা। এখানে উপস্থিত আছেন আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে আজকে দেখলাম যে বিগত 2 মাসে যে কর্মযজ্ঞ করেছে সরকার, তাদের সেই জায়গায় তাদের অগ্রগতি তুলে ধরা হয়েছে। কোন কোন দিকগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? রাব্বি, আজকে 18 এপ্রিল এবং ঠিক আপনি যদি একটু পেছনে ফিরে যেতে চাই যে ঠিক 2 মাস আগে সংসদ ভবনে শপথ অনুষ্ঠানটি হয়েছিল, সেখান থেকেই সরকারের শুরু। তারপরে এই 2 মাসের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহার ধরে ধরে। নির্বাচনী ইশতেহারে প্রথম যে ইশতেহারটি দিয়ে সবচেয়ে বেশি প্রচারণা চালানো হয়েছিল সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে খাল খনন কর্মসূচিতে, এর মধ্যে উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ইমাম মুয়াজ্জিন তাদেরকে ক্লাসের ভিত্তিতে এখন পর্যন্ত দেওয়া হয়েছে ভাতা। এর মধ্যে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি আপনি দেখছেন যে কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, ঋণ মৌকুবের কথা বলা হচ্ছে, এই সব কিছুই। আমরা যদি একটু দেখে নেই যে এই 2 মাস পূর্তিতে 60 দিনের কর্মসূচিতে অগ্রাধিকারের ভিত্তি শুধুমাত্র যে 60টি পদক্ষেপ নেওয়া হয়েছে বিষয়টি তা নয়, বিষয়টি হচ্ছে 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে আজকে বলা হয়েছে। এবং তার মধ্যে নতুন শ্রমবাজার তৈরির পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে যে বিদেশি বিনিয়োগ আগ্রহী। আপনি জানেন যে শেষ কয়েক বছর বিদেশি বিনিয়োগের একটি স্থবিরতা দেখা দিয়েছে। আবার শ্রমবাজারে বিভিন্ন জায়গায় যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধাবস্থা চলছে, তাই বিকল্প শ্রমবাজার এখন সময়ের দাবি, এবং এই সময়ের দাবি পূরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই নতুন শ্রমবাজার তৈরির জন্য সেক্ষেত্রে রূপল 60 দিনে তাদের যে কাজের ফিরিস্তি তারা তুলে ধরলেন, এক্ষেত্রে তাদের এমন কোনো হয় না যে আশানুরূপভাবে যেটি করার কথা সেটি তারা করতে ব্যর্থ হয়েছেন বা করতে পারেননি, এরকম কোনো নিজেদের কোনো নেতিবাচক দিক তুলে ধরেননি? সেরকম নেতিবাচক দিক তুলে ধরেননি, কারণ হচ্ছে এই যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে, এই প্রকল্পগুলো যেহেতু তাদের প্রতিশ্রুতি ভিত্তিক প্রকল্প ছিল এবং সেগুলো কিন্তু শুরু হয়েছে, মানে 60 দিনের মধ্যে শেষ হয়নি, শুরু হয়েছে, শুরু করা গেছে, যার ফলে এখানে ব্যর্থতার বিষয় এখন পর্যন্ত আসেনি, অনেকগুলো অর্থ ছাড়াই হয়নি। আবার আরেকটি বিষয়, শেষ লাইনটি আপনি যদি দেখেন যে 180 দিনের কর্মপরিকল্পনা, এটি সরকারের একটি শুরুর পরেই তারা বলেছিল যে 180 দিনে তাদের পরিকল্পনার কথা। সেই 180 দিনে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিত্তিতেই তারা অগ্রাধিকার দেওয়া হবে যে জনবান্ধব যে প্রকল্পগুলো আছে সেটিতে, যাতে সরকারের অপচয় কমে। রূপল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দেশে হামের পরিস্থিতি, সরকার এ পরিস্থিতি উত্তরণে কি করছে, একই সাথে সরকারের যে বিগত 2 মাসে ক্ষমতায় থাকার পর তারা কি কি কাজে আসলে সফল হয়েছে বা জনবান্ধব কি কি কাজ করেছে, এসব বিষয়ের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী সানভীর রূপল।